আগের দিন দূরত্ব এবং সরণ এত দূর অবধি হয়েছিল। এবার তাহলে পরের কনসেপ্ট হলো দ্রুতি। স্পিড। তাহলে কোনো গতিশীল কণা সরল রৈখিক বা বক্ররৈখিক পথে একক সময় যে পথ অতিক্রম করবে, তাহলে এইভাবে বলা যায় একক সময় যে দূরত্ব অতিক্রম করে, পথের মাপ তো দূরত্ব, তাই কোনো গতিশীল কণা সরলরৈখিক বা বক্ররৈখিক পথে একক সময় যে পথ বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। তার মানে এখানে আমরা তার যে অরিজিনাল পথ, যে পথে সে গতিশীল, সেই পথটা আমাকে মেপে নিতে হবে সবার প্রথম। তার মানে যদি কোনো এইরকম কোনো পথ থাকে, তার মানে এই গোটা পথের দৈর্ঘ্য এবং কত সময় গেছে, তাহলে সময় দিয়ে ভাগ করলে একক সময় সে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা পেয়ে যাব। তাহলে সেটাই হলো এর দ্রুতি। তাহলে দ্রুতি বোঝাই যাচ্ছে। তাহলে দ্রুতির এসআই একক কী হবে? দৈর্ঘ্য মিটারে মাপলাম, প্রতি সেকেন্ডে, পার সেকেন্ড। তাহলে মাত্রা যদি সিজিএসে বলি, কিন্তু ডাইমেনশন তো আমাদের একই থাকে। ডাইমেনশন তো একক, মানে যদি আমরা সিস্টেম পরিবর্তন করি তাহলে তো আমাদের মাত্রা পরিবর্তন হয় না। আচ্ছা, এবার এখান থেকে যে ধারণা দুটো আসে, একটা হলো সমদ্রুতি আর অসমদ্রুতি। এটা হলো আমাদের ইউনিফর্ম স্পিড, আর এটা হলো নন ইউনিফর্ম স্পিড। তাহলে যদি সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড হলো যে সময়ের অবকাশটা নেব, মানে আমি যদি হিসাব করি তাহলে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড, তাহলে যদি সময়ের অবকাশটা যদি সমান হয়, তাহলে সেই সমান সময়ের অবকাশে সম দূরত্ব যদি সে অতিক্রম করে, তাহলে আমি বলতে পারি যে সেই বস্তুটি সমদ্রুতিতে আছে। আর যদি সমান সময়ের অবকাশে বা সমান সময়ের ব্যবধানে সে সমান দূরত্ব অতিক্রম না করে, তাহলে বলতে পারি যে সে অসমদ্রুতিতে আছে বা বিষমদ্রুতিতে আছে। এরপরে যেটা দিয়ে অঙ্ক করতে লাগে সেটা হলো গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড। এবার হলো গড় দ্রুতি। ধরা যাক একটি কণা t1 সময় s1 দূরত্ব, t2 সময় s2 দূরত্ব, আর t3 সময়
s3 দূরত্ব অতিক্রম করে, তাহলে তার গড় বেগ, এই গড় দ্রুতি বার করতে বলেছে। তাহলে অতিক্রান্ত মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত? s1 প্লাস s2 প্লাস s3 ভাগ t1 প্লাস t2 প্লাস t3। এই ফর্মুলাটা কাজে লাগবে। এবার আচ্ছা, এখানে বলে রাখা দরকার v1 প্লাস v2 প্লাস v3/3 এটা হবে না, এটা হবে অন্য কন্ডিশনে। তো জেনারেল ফর্মুলাটা কিন্তু এটা খেয়াল রাখতে হবে, প্রবলেমের সময় আরও পরিষ্কার হবে এটা। এবার হলো সব থেকে ইম্পর্টেন্ট, তাৎক্ষণিক দ্রুতি। বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আমি যদি কোনো গতিশীল কণার কোনো বিশেষ মুহূর্তে বা কোনো মুহূর্তে, শুধুমাত্র এই মুহূর্তে তার দ্রুতিটা বার করতে চাই, তাহলে তাকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। এবার যদি বস্তুটা সমদ্রুতিতে থাকে তাহলে তো কোনো সমস্যা নয়, কিন্তু যদি সমস্যাটা হবে যখন অসমদ্রুতিতে, এটা মূলত অসমদ্রুতির ক্ষেত্রেই বিশেষভাবে প্রযোজ্য। ধরা যাক একটা এবি পথ আছে, এবার এবি পথের মধ্যে দুটো বিন্দু নিলাম সি আর ডি, এটা সি আর এটা ডি। সি থেকে ডিতে পৌঁছাতে যে পরিমাণ সময় লাগে সেটা হলো ডেল টি, আর এই দূরত্বটা হলো ডেল এস। আগেই বলা হয়েছে এইটা মানে কি, এটা পরিবর্তন বা চেঞ্জ ডিনোট করে, চেঞ্জ বা পরিবর্তন ডিনোট করবে। তাহলে আমি যদি দ্রুতি পেতে হয়, তাহলে দ্রুতি পেতে গেলে আমাকে কি করতে হবে? দূরত্ব ডেল এস বাই ডেল টি। এবার এই ডেল এস বাই ডেল টি যদি আমি খুব ক্ষুদ্র মুহূর্তের জন্য বার করতে চাই, আমরা আগেই জানতাম কি করতে হবে, এই ডেল টিটাকে ছোট করে দিতে হবে। কত ছোট? মানে শূন্যের খুব কাছাকাছি। তো আমরা লিমিটে পড়েছিলাম এইভাবে লেখা যায়, ডেল টি টেন্ডস টু 0। তাহলে এইটাকে কিভাবে লেখা যাবে? কলনবিদ্যায় শিখেছিলাম ডিএসডিটি। তাহলে এইটা হলো আমার গড় দ্রুতি। এই সম্পর্কটা লাগবে কাজে। তাহলে যদি কোনো বস্তু, কোনো গতিশীল বস্তু সমদ্রুতিতে চলে, তাহলে তার দ্রুতি পরিবর্তন হচ্ছে না।
তার তাৎক্ষণিক দ্রুতি গড় দ্রুতির সমান হয়। এবার এই যেটা করলাম, এটাকে ক্যালকুলাস প্রয়োগ করে এটাকে আরও দেখা যাক যে ভি জিনিসটা কী। যদিও ক্যালকুলাসে বলা হয়ে গেছে, তাও একবার বলে দেওয়া যাক। এইটা আমার ডেলটি, মানে এটাও ডেলটি, আর এই পরিমাণটা হলো ডেলএস। তাহলে আমি যখন খুব ছোট করছি, আমি ডেলটি আর ডেলটিটাকে যখন খুব ছোট করে আনছি, তখন কি হচ্ছে? তখন কোনো বিন্দুর দিকে এগোচ্ছি, তার মানে তাই সেই বিন্দুতে আমি যদি স্পর্শক আঁকি, তাহলে সেই স্পর্শক যে কোণটা করবে তার ট্যান নিলে, বা তার মানে ট্যান নেওয়া মানে তার নতি, তাহলে এটা হচ্ছে নতিটা ডিনোট করছে। তার মানে নির্দিষ্ট একটা বিন্দুতে এই কার্ভের, এসটি কার্ভের নতি, সেটাই আমরা পাচ্ছি তার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হিসেবে। বোঝাই যাচ্ছে যে এক একটা বিন্দুতে যদি বি পয়েন্টে টানত, তাহলে পরিবর্তন হতো। তার মানে প্রতি মুহূর্তে নতির মান পাল্টাচ্ছে, তার মানে প্রতি মুহূর্তে তার বেগ পাল্টাচ্ছে। তাহলে এসটি গ্রাফের মানে দূরত্ব সময়ের গ্রাফে তাহলে দূরত্ব সময় যদি আমার গ্রাফ হয়, তাহলে দূরত্ব সময়ের গ্রাফের নতি আমাকে তার দ্রুতি দেবে। আচ্ছা, এটা স্পিড লেখা হয়েছে, এটা ভি দিয়েই ডিনোট করছি আপাতত, বা যেহেতু এটা দিয়ে এসটা দূরত্ব ডিনোট করা হয়েছে, তাই ভি দিয়েই করলাম, কিন্তু এটা দ্রুতি। পরে বেগের সাথে আলোচনা করা যাবে। এর পরের টপিক হলো বেগ বা ভেলোসিটি। তো বেগের যে সংজ্ঞা সেটা আমরা তো আগে থেকেই জানি, সরণের পরিবর্তনের হার কে আমরা বলবো বেগ। তাহলে এখানেও সরণকে কিসে মাপবো? যদি এসআই পদ্ধতিতে ধরি, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে ডাইমেনশান হবে কত? এল টি টু দি পাওয়ার অফ -1। ডাইমেনশানকে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করতে হয়। আচ্ছা, এবার দুটো জিনিস আবার এখানে, সমবেগ। আচ্ছা, এটা তার মানে এটা ফর্মুলাটা লিখে দিই, সরণ বাই সময়, তাহলে হলো সমবেগ আর অসমবেগ। তাহলে যদি বস্তুর একই সময়ের অন্তরালে বা ব্যবধানে যদি তার বেগের পরিমাণ একই থাকে, তাহলে তাকে বলতে পারি বস্তুটা সমবেগে যাচ্ছে। আরও ভালো করে বলতে গেলে, যদি সে একই পরিমাণ সরণ একই পরিমাণ সময়ের মধ্যে ঘটে, তাহলে তাকে বলতে পারি সে বস্তুটা সমবেগে আছে। অসমবেগে কী হবে? সময়ের পরিমাণ এক নিলাম, নিয়ে দেখলাম যে তার সরণের মান পরিবর্তন হচ্ছে, তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো অসমবেগ। এর ইংরেজিটা হলো ইউনিফর্ম ভেলোসিটি।
এগুলো ক্লাস 9-এ অনেকটা আলোচনা করা হয়ে গেছিল, বইতে আছে ক্লাস 9-এ। এবার বেগ আর দ্রুতির মধ্যে যে ফান্ডামেন্টাল পার্থক্যটা সেইটাকে দেখা যাক। তাহলে দ্রুতি স্কেলার আর বেগ হলো আমাদের ভেক্টর রাশি। তাহলে এই বেগটাকে ভেক্টর ব্যবহার করে, আমরা তো ভেক্টর জানি, ভেক্টর ব্যবহার করে এই বেগটাকে আরও ভালো করে দেখা যাক এবং তার থেকে গড় বেগের ধারণা বার করব। গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। একটি বস্তু, একটি কণা এ বিন্দুতে আছে, এর পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর r1, কিছু সময় পরে সে বি বিন্দুতে এলো যার পজিশন ভেক্টর r2। তাহলে সবার আগে এ বির মানটা বার করা যাক। এ বি, তাহলে যদি আমি ত্রিভুজ সূত্র লাগাই তাহলে কেমন হবে? r1 দুজন সেম ডিরেকশনে ইজ ইকুয়াল টু r2। এটা একবারেই বলা যেত, কিন্তু আবার বেসিকটা রিভাইজ করে দিলাম যে আমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল সেটাই হয়েছে। তাহলে এইটা হলো আমার এর ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা কি? এটা হলো আমার ডিসপ্লেসমেন্ট বা সরণ। ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে স্ট্রেট লাইন দিয়ে জুড়েছি। এবার এ পয়েন্টে যখন ছিল সেই সময় টাইম ছিল t1, আর বি পয়েন্টে যখন এসছে সেই সময় টাইম ছিল t2। তাহলে আমি যদি এবার ভেলোসিটি বার করতে চাই, ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু তাহলে টাইমের ইন্টারভেল কত, সময়ের অন্তরালটা? তাহলে এটা ভেক্টর ফরম্যাটে অ্যাভারেজ ভেলোসিটির ফর্মটা। এটাকে আরও কম্প্যাক্ট ফরম্যাটে লেখা যেত। এইটা হলো কি? চেঞ্জ ইন রেডিয়াস ভেক্টর বা চেঞ্জ ইন পজিশন ভেক্টর। তাহলে ডেল আর বাই ডেল টি। তাহলে এবার যেটা রিকোয়ার্ড কনসেপ্ট যেটা জানতে হবে সেটা হলো আমাদের তাৎক্ষণিক বেগ। বা ইনস্ট্যান্টেনিয়াস velocity। আবার আগের মতন অসম বেগ থাকলে
এই কনসেপ্টটা বা তাৎক্ষণিক বেগটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। একই ব্যাপার আমার যদি এভাবে ধরা যায় যে টি টাইমে আমার পজিশন ছিল আর একটা স্মল টাইম ইন্টারভেল পর তার পজিশনটা চেঞ্জ হয়ে গিয়ে নতুন পজিশন ভেক্টর হলো আর প্লাস ডেল আর, তাহলে তার ভেলোসিটিটা কত হবে? ডেল আর বাই ডেল টি। এখন আমাকে যদি পার্টিকুলার ওই পয়েন্টে বার করতে তাহলে পয়েন্টের খুব কাছে যেতে হবে, তাহলে এই টাইম ইন্টারভেলটাকে ছোট করতে হবে, তাহলে লিমিট ডেল টি টেন্ডস টু 0, তাহলে এটাই পাবো আমি ভি অ্যাভারেজ। তাহলে এগুলো ভেক্টর, শুধুমাত্র আর এর উপরে হবে, ডেল্টার উপরে নয়। তাহলে এইটা ক্যালকুলাসের কনসেপ্ট থেকে কি লেখা যায়? এবার তাহলে এই অ্যাভারেজ না, এটা ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে এর ম্যাগনিটিউডটা যদি শুধু বলতে চাই তাহলে কীরকম করে লিখব? এর শুধু মানটা নিলাম, এটা মড, এটা ম্যাগনিটিউড ডিনোট করে। তবে যা হবে, যদি আর একটু বেটার করে লেখা যায় তাহলে এভাবেও লেখা যেতে পারে আর কি। এবার হলো নেক্সট ইম্পর্টেন্ট কনসেপ্ট। দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য তো জানাই আছে, আমাদের ক্লাস 9-এ ছিল। এবার নেক্সট ইম্পর্টেন্টটা হলো আমাদের অ্যাক্সেলারেশন। বা ত্বরণ। তাহলে বেগের পরিবর্তনের হার হলো আমার ত্বরণ। তাহলে বেগ আমি যদি এসআই ইউনিটসে দেখি তাহলে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, তাহলে বেগের পরিবর্তনের হার, তাহলে প্রতি একক সময় কত বেগ পরিবর্তন হয়েছে, তাহলে এরকম আমরা পাই। এরকম একটা প্রশ্ন আসতো, 2 সেকেন্ড কেন? 1 সেকেন্ড বেগ বোঝানোর জন্য, একটা বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য। এবার যদি এর ডাইমেনশন লিখি তাহলে ডাইমেনশন কেমন হবে? এল টি টু দি পাওয়ার অফ -2। তাহলে আমাদের এবার নেক্সট ইম্পর্টেন্ট হলো এবার ত্বরণের ক্যালকুলেশনসগুলো। তাহলে যেটা হলো সেটা হলো গড় ত্বরণ বা অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। তাহলে t1 টাইমে ভেলোসিটি ছিল v1, t2 টাইমে ভেলোসিটি হলো v2। তাহলে অ্যাভারেজ কত? আমি যদি অ্যাক্সেলারেশন এ দিয়ে ডিনোট করি আরও বেটার হবে, AAV অ্যাভারেজ। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি, তাহলে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। তাহলে এটা হলো আমার অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের ফর্মটা। এবার এখান থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিসটা যেটা জানতে হবে, আবার
মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের লাগবে সেটা হলো তাৎক্ষণিক ত্বরণ বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। একবারে গ্রাফে দেখলেও দেখা যায়, বা যদি ওভাবে করি তাও হয়। তাহলে আস্তে আস্তে করি। আচ্ছা, এই আগে লেখার দরকার নেই। আমার চেঞ্জ ইন ভেলোসিটি ডেল ভি, চেঞ্জ ইন টাইম ডেল টি। আমি টাইমটাকে ছোট করতে চাইছি, তাহলে লিমিট ডেল টি টেন্ডস টু 0, এটাকে লেখা যাবে ডিভিডিটি। এটাই হবে আমার ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। সিমিলারলি যদি এটাকে গ্রাফে বোঝাতে চাই, একইভাবে, তাহলে এটা হলো কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি টাইম গ্রাফ। এদিকে টাইম প্লট করেছি, এদিকে ভেলোসিটি প্লট করেছি। তাহলে একটা টাইম t1-এ আমি খুব ছোট ইন্টারভেল নিচ্ছি, টি আর টি প্লাস ডেল টি। তাতে তার ভেলোসিটি একটা হলো ভি আর একটা হলো ভি প্লাস ডেল ভি। এটা হলো ভি প্লাস ডেল ভি, আর এইটা হলো আমার ভি। তাহলে এইটা হলো আমার ডেল টি, এইটুকু ডেল টি আর এইটুকু ডেল ভি। একইভাবে আমি যদি ডেল টিটাকে খুব ছোটো করি, তাহলে আমি এই পয়েন্টের রেসপেক্টে আমি কি পাবো, আমি একটা ট্যানজেন্ট পাবো, যেটা কোনো একটা পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করবে, যে অ্যাঙ্গেলে তার নতি বেরোবে, ট্যানজেন্ট। একই ব্যাপার। এবার আরেকটু ডিটেলসে যাওয়া যাক। আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ এর এইটা ফর্মটা আবার আবার আমরা এটাও তো জানি, আচ্ছা ভেক্টর ফর্মে আবার ভেলোসিটি সমান সমান, এটা তো আগে দেখেছিলাম যে ডিআর ডিটি। তাহলে অ্যাক্সেলারেশনের ফর্মটা কি দাঁড়াবে ইন টার্মস অফ পজিশন ভেক্টর? তাহলে ডি ডিটি এই পুরোটা লিখতে হবে এখানে। ভেলোসিটির গোটা জায়গায় গোটাটা লিখব। তার মানে বেসিক্যালি আরকে একবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি পাচ্ছি, এবার আরকে দুবার ডেরিভেটিভ করলে আমি অ্যাক্সেলারেশন পাচ্ছি। সেটাকে লেখা হবে ডি, এটা এইভাবেই পড়া হয়, ডি টু আর ডি টি স্কোয়ার। এইভাবে, মানে এটা গোটাটা একটা অপারেটর, তাই জন্য এইভাবে লেখা হয়। এই লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরও আছে, এরপরে থার্ড অর্ডার নেওয়া যায়, থার্ড অর্ডার নিলে ওটাকে জার্ক বলে, তো সেগুলো আমাদের হিসাবে নেই, তাই বলছি না। তো এইটা হলো আমাদের, এই ফর্মটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ভি হলো ডি আর ডিটি, আর অ্যাক্সেলারেশন হলো ডি টু আর ডিটি টু। এবার একটা কথা বলে এই জায়গাটা এন্ড করা যায় আর প্রবলেম করে, সেটা তার আগে একটা কথা বলি। আমরা এখন যে আলোচনাটা করছি সেটা হলো মোশন ইন ওয়ান ডাইমেনশন, মানে একমাত্রিক গতি। তাহলে যদি ওয়ান ডাইমেনশনাল মোশন হয়, তাহলে 1D মোশনের ক্ষেত্রে তার মানে একটাই পার্টিকুলার, সাপোজ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোশনটা হচ্ছে। তাহলে এইখানে সাপোজ একটা পার্টিকেলের পজিশন ছিল টি, এখানে t1, এটা t2, তাহলে এই ডিস্টেন্স কভার করেছে এস। তাহলে ওয়ান ডাইমেনশনে হলে যা ডিস্টেন্সের পরিমাণ, মানে দূরত্ব যা হবে, তাহলে সরণও তাই হবে। তাহলে সরণ আর ডিস্টেন্স, সরণ মানে ডিসপ্লেসমেন্ট,
আর ডিস্টেন্স মানে দূরত্ব, এই দুটোর ভ্যালু 1D মোশনে সেম হয়ে যাবে, মানে একমাত্রিক গতির ক্ষেত্রে। তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা বেগ আর দ্রুতিটাকেও ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। এবার একটা প্রবলেম করলে এই জায়গাটা, কারণ এটা আসে, তো এটা কিভাবে প্রবলেমগুলো করা যায় দেখা যাক। একটি কণা আছে এক্স অক্ষ বরাবর, গতিশীল। তার এক্সের পজিশন, এক্সটা কীভাবে পরিবর্তন হয় সময়ের সাথে তার একটা সম্পর্ক দিয়ে দিয়েছে। বস্তুটার এক্স অক্ষ, একমাত্রিক গতি, বস্তুটার এক্স অক্ষ সময়ের সাথে কিভাবে পরিবর্তন হয় এইটা দিয়ে দিয়েছে, এই সম্পর্কটা। তার মানে বেসিক্যালি যদি টি এর জায়গায় 0 বসাই তার ইনিশিয়াল পজিশন পাবো, t=1 বসালে এখানে, তাহলে 1 সেকেন্ড পর সে এক্স অ্যাক্সিসে কোথায় থাকবে সেটা পাবো। এইভাবে আছে, এই ইকুয়েশনটা শুধুমাত্র দিয়ে দিয়েছে। বলে দিয়েছে এক্স হলো মিটারে, এক্স মিটারে এবং টি হলো আমাদের সেকেন্ডে, এটা বলে দিয়েছে। আর কি বলেছে? আর কিছু বলেনি, বার করতে বলেছে যে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, তাহলে প্রারম্ভিক বেগ। এরপর আমি আরও কিছু বার করতেও পারি, আমি ত্বরণ বার করব, এইগুলো বার করা যাক। তাহলে সবার প্রথম যখন আমার এটা করতে হবে, তাহলে এইটা কি? এটা হলো সরণ বা দূরত্ব, যাই বলি, একমাত্রিক গতি, তাই সরণ আর দূরত্ব দুটোই এক। তাহলে যদি বেগ বার করতে হয় তাহলে কি করব? একবার ডেরিভেটিভ করে দেবো। ফর্মুলাগুলো আগে বলা হয়েছিল আগের ভিডিওতে, ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, -5, টি এর ডেরিভেটিভ 1, প্লাস 6 ইন্টু 2 নেমে গেল, t⁻2 - 1 1। তাহলে ভেলোসিটি কত এলো? -5 প্লাস 12t। এবার বলেছে যে প্রারম্ভিক বেগ মানে t=0-তে, তাহলে t=0-তে কত হবে? এইভাবেও লেখা যায়, v at t=0, এভাবেও লেখে অনেকে। তাহলে কত হবে? টি এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে -5। এটা হলো প্রারম্ভিক বেগ। এবার যদি বার করি ত্বরণ, তাহলে আবার এই এক্সপ্রেশনটা নিতে হবে। তাহলে v কত পেয়েছিলাম? -5 প্লাস 12t। তাহলে ত্বরণ বার করতে হবে। ত্বরণের সময় কি করতে হয়? dv/dt, আবার একবার ডেরিভেটিভ, তাহলে এটা তো 0 হয়ে গেল, 12 রইল, তাহলে এইটা হলো ত্বরণ। সেকেন্ড, তার মানে কি বোঝা গেল? যে ত্বরণটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করছে না, তার মানে ওর অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম। তো এইরকম ক্যালকুলেশন করতে, মানে এরকম অঙ্ক করতে দেয়। এটা হলো ডেরিভেটিভের ইউজ করে ডিরেক্টলি পেয়ে যাওয়া যাবে। এবার একটা গড় দ্রুতির প্রবলেম করে দেওয়া যাক। প্রবলেমটা দিচ্ছে এক ব্যক্তি যাত্রাপথের অর্ধেক দূরত্ব km/h দ্রুতিতে এবং শেষ অর্ধেক দূরত্ব
5 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে অতিক্রম করলো। ব্যক্তির গড় দ্রুতির কত? তাহলে এর আনসার কী বার করব? আমি এইটা জানি যে যখন আমি গড় দ্রুতি বার করতে হয়, মানে অ্যাভারেজ স্পিড যখন বার করতে হয়, তাহলে কি সমগ্র বেগ, এই সমগ্র দূরত্ব বা এই সমগ্র সময়, তাহলে কারণ আমার ফর্মুলাটা তো এরকম ছিল, এক্ষেত্রে দুটো কেস, তাই এভাবে লিখলাম। তাহলে এখানে S1 ইজ ইকুয়াল টু S2, তাহলে এটাকে S ধরে নিই। তাহলে 2S বাই T1 প্লাস T2 এরকম হয়, কারণ এখানে অর্ধেক দূরত্ব গেছে, আবার শেষ অর্ধেক দূরত্ব, তার মানে এই ডিস্টেন্সটাও যা, এই ডিস্টেন্সটাও তাই, তাহলে 2S হয়ে গেল। এবার এক একটা টাইম কত লাগবে? 2S। প্রথমটা কত ভেলোসিটিতে গেছে? 3 কিলোমিটার/আওয়ার, তাহলে ডিস্টেন্স হলো S কত ভেলোসিটিতে? 3 কিলোমিটার/আওয়ার, তাহলে S/3 প্লাস পরেরটা আবার S গেছে, তাহলে S/5, তাহলেই তো টাইম, কারণ ডিস্টেন্স বাই ভেলোসিটি আমি টাইম পেয়ে যাব। এবার এটাকে সলভ করা যাক। 2S কমন নিলাম, (30/8) বা 15/4, তাহলে এটা ক্যালকুলেট করলে আসছে 3.75 ইউনিটস। ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি ইউনিটটা না দেওয়া হয় নম্বর কিন্তু কেটে দেওয়া হয়, মানে ইনস্ট্রাকশনটাই তাই। এবার আমাদের যে বেসিক 3টি ইকুয়েশন অফ মোশন আছে, যেটা আমরা অলরেডি ক্লাস 9 থেকে জেনে এসেছি। কোন 3টে? 1 নম্বর হলো V ইকুয়াল টু U প্লাস AT, 1 নম্বর। 2 নম্বরটা কোনটা? S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার। আর 3 নম্বর V স্কোয়ার ইকুয়াল টু U স্কোয়ার প্লাস 2AS। এগুলোর প্রমাণ করতে হবে। তাহলে এইগুলোর প্রমাণ করতে গেলে আগে যেটা দেখতে হবে, গ্রাফে প্রমাণ তো ক্লাস 9-এ করা হয়েছে একবার, তাও নয় পরে একবার করে দেওয়া যাবে, কিন্তু এখানে যেটা সবথেকে জরুরি, যেটা করানোর চেষ্টা করছি, সেটা হলো আমাদের যে নতুন শেখা জিনিসটা আছে, অর্থাৎ কলনবিদ্যা। এই কলনবিদ্যার সাহায্যে এর প্রমাণ, এবং কলনবিদ্যা ইন্টিগ্রেশন বেসিক্যালি। তো ইন্টিগ্রেশন শেখানোর সময় বলা হয়েছিল যে দুটো পথ আছে, একটা হলো কি ইনডেফিনাইট আর একটা হলো ডেফিনাইট। তো এই দুটোর মধ্যে কীরকম কী পার্থক্য, ওই কনসেপ্টগুলো এর থেকে ভালো এক্সাম্পল দিয়ে বোঝানো যায় না। তাহলে ওই হঠাৎ করে দুটো আলাদা পথ কেন আছে ইন্টিগ্রেশনের, আগের ক্যালকুলাসটা দেখেও যদি কোনো ডাউট থেকে থাকে যে দুটো পদ্ধতি কেন, কিভাবে দুটো পদ্ধতি একই উত্তর আনতে পারে, এই সমস্ত উত্তরগুলো এখানে পেয়ে যাওয়া যাবে। তো ক্যালকুলাসের এই ইন্টিগ্রেশন পদ্ধতিটা ভালো করে বোঝার জন্য এই 3টে মানে ইকুয়েশন অফ মোশনগুলোকে আমরা যদি ডিরাইভ করি ক্যালকুলাসের সাহায্যে,
তাহলে ওই কনসেপ্টটা আরও পরিষ্কার হয়ে যাবে। তাহলে একটা একটা করে করা যাক। নাম্বার 1, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইটার আমরা প্রুফ করতে বসছি, আমাদের এটা প্রুফ করতে হবে। তাহলে সবার প্রথম একটা কাজ করি, অনির্দিষ্ট সমাকলের সাহায্যে করি। যেখানে ওই যে পদ্ধতিতে আমার সি কনস্ট্যান্ট আসে ওই পদ্ধতি। আচ্ছা, সবার প্রথম আমরা কি জানি, এ সমান সমান কি হয়, ডিভি ডিটি। এবার আমাকে কি করতে হবে, আমাকে এই ভেলোসিটি টার্মে বার করতে হবে। মানে এটা তো খুব ক্ষুদ্র সময়ের জন্য ভেলোসিটির পরিবর্তন দিয়েছে, তো সেটা চলবে না, গোটাটার জন্য করতে হবে। আর একটা কথা বলে রাখা উচিত, এই তিনটে ইকুয়েশনেই কিন্তু ত্বরণটা কিন্তু ধ্রুবক আছে, অর্থাৎ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড, সমত্বরণে গতিশীল। সেক্ষেত্রেই কিন্তু এই তিনটে ফর্ম ইউজ হচ্ছে। যাক, দেখা যাক এবার কীভাবে ইন্টিগ্রাল করে কীভাবে করা যায়। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, ডিভি ইজ ইকুয়াল টু এডিটি। তাহলে এবার এটা তো ছোট পথের জন্য, তাহলে গোটা পথটা পেতে গেলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে যাতে আমি গোটা পথটার উপর পাই। তাহলে এবার ইন্টিগ্রেশনের ফর্মুলা যা জানি আমি সেটাই করছি। তাহলে ভি ইজ ইকুয়াল টু এটি প্লাস সি। একটা কনস্ট্যান্ট আসবে কারণ আমরা অনির্দিষ্ট সমাকল। তাহলে সিকে কি লেখা হয়, সমাকল ধ্রুবক। তাহলে এবার আমাকে কি সি এর মানটা বার করতে গেলে আমায় কি করতে হবে, দেখতে হবে যে কোনো মানে পূর্বে মানে ইনিশিয়াল কন্ডিশন, মানে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল তখন কোনো ডেটা আমার কাছে আছে কি না। হ্যাঁ, আমার কাছে একটা ডেটা আছে। কি ডেটা আছে, যে আমি জানি যখন যাত্রা শুরু করেছিল, মানে যখন আমরা দেখা শুরু করেছি টি ইকুয়াল টু 0-তে, ওর বেগটা কত ছিল, ভি ইকুয়াল টু, ওর বেগটা ছিল আমার ইউ, এটা আমরা জানি। তাহলে বেগটা যদি আমার ইউ হয়ে যায়, ওর বেগটা ইউ ছিল, ভি ইকুয়াল টু ইউ না লিখে বেগ সমান সমান ইউ লিখি, তারপরে ওটাকে বসাচ্ছি সমান সমান ইউ। তাহলে এই সমীকরণে ভি এর জায়গায় কত বসলো, ইউ। এটি এটা 0 হয়ে গেল, আর এটা হলো সি। তার মানে এখান থেকে কত পেলাম, সি এর মানটা হলো ইউ। তাহলে এইটা যদি আবার পুনরায় এখানে বসিয়ে দিই, তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াবে, ভি ইকুয়াল টু, সিটাকে আগে আনি, ইউ প্লাস এটি। তাহলে আমাদের অরিজিনাল ফর্মের মতো এলো। এই একই প্রুফটা করব এবার নির্দিষ্ট সমাকল দিয়ে, যেখানে কনস্ট্যান্ট আসবে না। তাহলে আবার একই কাজ, শুরু একইভাবে, এটা হলো নির্দিষ্ট। তাহলে কিভাবে হবে, এটা হলো ডিভিডিটি, একই ফরম্যাট, আবার একইভাবে ডিভি সমান এডিটি। এবার এখানে আমরা কিছু কাজ করব। এই যে টাইমের উপর আমরা কাজ করছি, এই টাইমটা কোন সময় থেকে কোন সময়, একদম টি ইকুয়ালস টু 0 থেকে নেওয়া শুরু করছি, নিয়ে টি টাইম অবধি দেখব। আর যখন আমরা ইনিশিয়াল টাইমে যখন স্টার্ট করেছি তখন ভেলোসিটির ভ্যালু কত ছিল, ইউ, আর টি সময় ফাইনাল ভেলোসিটি হয়েছে ভি। তাহলে এইভাবে লিখব। তাহলে এটা থেকে কি আসে, ভি এর ইন্টিগ্রাল করলে ভি হয়, তারপরে কিভাবে লিখতে হয়, ইউ নিচে ভি উপরে, এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে আপার লিমিট। তারপরে এ
এ তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে, থাকা না থাকা সমান ইন্টিগ্রেশনের ভেতরে। তাহলে ইন্টিগ্রেশনের বাইরে এ বেরিয়ে গেল, তাহলে ডিটির ইন্টিগ্রাল টি হচ্ছে তাহলে 0 থেকে টি। এবার কি জানি আমরা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে আপার লিমিটের মানটা বসাবো, ভি এর মানটা ভি বসালাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ইউ এর মানটা ভি এর জায়গায় বসাবো, ভি এর জায়গায় ইউটা বসালাম, তাহলে ভি মাইনাস ইউ এ। তাহলে প্রথমবার এখানেও আপার লিমিট টি, টি বসলো, 0 বসলো, তারপরে মাইনাস লোয়ার লিমিট, অর ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, অর সাইড চেঞ্জ করে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা সেম রেজাল্টই আনতে পারবো, ইন্টিগ্রেশনই করছি দুটো পথে, কিন্তু একটা হলো আমাদের বলে অনির্দিষ্ট, একটা হলো নির্দিষ্ট, যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এখান থেকে এটা বোঝা গেল। এবার হলো পরের ইকুয়েশনটা যদি করি, পরেরটা কি আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আবার আগের মতন অনির্দিষ্ট দিয়ে যদি করি, এইটা যদি ইউজ করি তাহলে কি হবে, আমাকে অ্যাকচুয়ালি এস আনতে হবে, আর ভেলোসিটি দিয়ে সম্পর্ক আছে ভি ইকুয়াল টু ডিএস ডিটি। তাহলে এখান থেকে লিখতে পারি ডিএস ইজ ইকুয়াল টু ভিডিটি, ইন্টিগ্রাল। এবার ডিএস কিন্তু আমার এইখানে যে ফর্মটা আছে এতে ইউ আছে, এ আছে, ভি তো নেই। তাহলে ভি এর যে আমরা আগে ভ্যালুটা জানি, ভি কত হয়, ইউ প্লাস এটি, বসিয়ে দিলাম ইন্টু ডিটি। তাহলে ইন্টিগ্রাল ডিএস সমান সমান আলাদা করতে পারি ইউ ডিটি প্লাস এ টি, এটা কি এটি ডিটি, অর তাহলে এস এর ইন্টিগ্রাল এস হলো, ইউ তো যে ভেলোসিটিটা নিয়ে শুরু করেছিল সেটা তো একটা ডেফিনাইট ভেলোসিটি, তাহলে সেটা বেসিক্যালি কনস্ট্যান্ট, তাহলে ইউ, তারপর টি ডিটি টি, এ হলো বেরিয়ে গেল অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, টি ডিটি, তাহলে কি হবে, পাওয়ার 1 বেড়ে যাবে, টি স্কোয়ার হয়ে গেল, আর সেই পাওয়ারটা দিয়ে ডিভাইডেড হয়ে যাবে। এবার এটা পেয়েছি প্লাস কনস্ট্যান্ট সি। তাহলে এবার আমাকে সি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে সি এর ভ্যালু বার করার জন্য আমরা কি কি জানি, টি ইকুয়ালস টু যখন 0 ছিল তখন এস এর ভ্যালু কত ছিল, এস এর ভ্যালু তখন 0, যাত্রা তখন শুরুই হয়নি। তাহলে ভ্যালু দুটো এখানে বসালে কত হচ্ছে, 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু সি, তার মানে সি এর ভ্যালু 0 এলো। তাহলে এখান থেকে কি পেলাম, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, প্রুফ হয়ে গেল। এটা হলো অনির্দিষ্ট সমাকল ইউজ করে। এবার যদি আমরা নির্দিষ্ট সমাকল ইউজ করি তখন কেমন হবে, তাহলে নির্দিষ্ট সমাকল যদি আমরা ইউজ করি তাহলে যেটা হবে সেটা হলো ফরম্যাট একই, আমি এই লাইনটা ডিরেক্ট লিখে নিচ্ছি কারণ এই পথটা তো একই হবে, ডিএস ইকুয়াল টু ইউডিটি প্লাস এ টি ডিটি, ইন্টিগ্রাল ইউ বেরিয়ে গেল, টি বেরিয়ে গেল, আর এস। তাহলে যখন যাত্রা শুরু করেছে তখন ডিস্টেন্স কত, 0,
ফাইনালি টোটালও এস হয়েছে, ওর পরিমাণটা 0, এটা টি, আর এটা 0, এটা টি। তাহলে ভ্যালুগুলো বসানো যাক। তাহলে এস 0s, ইউ টি 0t, এ t²/2 0t। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এস -0 লিখছি না, ইউ t-0 টি, তাহলে ইউটি প্লাস হাফ এ, আবার টিটা বসলো শুধু ওটাই থাকবে, তাহলে সেম রেজাল্ট পাওয়া গেল। এবার হলো থার্ড ফর্মটা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এটা করতে হবে। তাহলে একইভাবে এ ইজ ইকুয়াল টু ডিভিডিটি, কিন্তু এখানে একটা সমস্যা যে টিটা তো এখানে নেই, তাহলে এখানে একটা অন্য ক্যালকুলাসেরই একটা অন্য জিনিস প্রয়োগ করব। তাহলে ভি আছে আর কি আছে এস, তাহলে আমরা এখানে একটা এস আনলাম, আবার এখানে একটা এস আনলাম, এটাকে চেন রুল বলে। আমি এটাকে ইনডেফিনেটলি বাড়াতে পারি অন্য ভেরিয়েবলসের সাহায্যে, প্রোভাইডেড দ্যাট আমার ফাংশনটার ডিপেন্ডেন্সি থাকবে, না হলে হবে না। যাই হোক, এটা আরও ডিটেলসে ম্যাথসে আছে, তো এইভাবে লেখা যায়, খুব স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার। নেক্সট, এবার এই ডিএস ডিটি জিনিসটাকে ভি লেখা যায়, তাহলে এ ইকুয়াল টু ভি, এটা ভি লিখলাম এই গোটাটা, ইন্টু ডিভি ইন্টু ডিএস। তাহলে এখান থেকে কি লিখব, ইন্টিগ্রাল এ কনস্ট্যান্ট এডিএস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ভিডিবি। এবার আমরা কি করছি, যদি এটা অনির্দিষ্ট করি, অনির্দিষ্ট সমাকল যদি করি, তাহলে কি হবে, এস যেমন আছে রইল, ভি, তাহলে v²/2 হবে, এটা v²/2 প্লাস এখানে কনস্ট্যান্ট এলো সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যখন এস 0, যখন ক্যালকুলেশনটা দেখা শুরু করলাম, মানে এই ক্যালকুলেশনটা করা শুরু করলাম, ওর ইনিশিয়াল ভেলোসিটি একটা ছিল ইউ, তাহলে এস ইকুয়াল টু 0-তে ভি ইকুয়াল টু ইউ, ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা u²/2 হয়ে যাচ্ছে, তাহলে সি ইজ ইকুয়াল টু মাইনাস u²/2। তাহলে এটা এখানে বসিয়ে কি হবে, তাহলে এস ইজ ইকুয়াল টু v²/2 মাইনাস u²/2, और 2টা এদিকে চলে এলো, 2as, ইউটা এদিকে u² চলে এলো, u² ইজ ইকুয়াল টু v²। তাহলে লিখতে পারি v² ইকুয়াল টু u² প্লাস 2as। এগুলো করতে দেয় কলনবিদ্যার সাহায্যে, এবং কলনবিদ্যাটা আস্তে আস্তে যদি রপ্ত করা যায়, তাহলে অনেক ক্যালকুলেশন ইজি এবং খুব পারফেক্ট হয়। নেক্সট, এবার এই পার্টটাই আমরা নির্দিষ্ট দিয়ে করব আবার। তাহলে নির্দিষ্ট দিয়ে যদি এটাকে করা যায়, আমি ডিরেক্ট এখান থেকে লিখছি, আর গোটাটা লিখছি না, এডিএস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ভিডিভি। তাহলে এস যখন 0 তখন ভেলোসিটি ইউ, এস যখন এস তখন ভেলোসিটি হলো ভি। তাহলে এস 0s, এটা কত আসবে, v²/2 ইউ ভি, তাহলে এস -0 এস হবে, ইজ ইকুয়াল টু, প্রথমে ভি বসলো, গোটাটা হলো, মাইনাস ইউ বসবে লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা হলো, বা একইভাবে 2as প্লাস u² ইজ ইকুয়াল টু v²।
ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার তিনটি ইকুয়েশনের আরেকটা জেনারেল ফর্ম বলে দিয়ে আবার আমাদের এই হলো ক্যালকুলাসের রেসপেক্টে করলাম। এর বিভিন্ন প্রবলেম আছে, সেখানে ওই জেনারেল এক্সপ্রেশন দিয়ে দেবে, যেমন ডেরিভেটিভ করেছি তেমন ইন্টিগ্রেশন করতে হতে পারে, সেটা প্রবলেমে দেখব। আপাতত আমরা যে তিনটে ফর্ম প্রুভ করলাম এটাও আমাদের জানা। এটা এইগুলো কিন্তু সবকটাই আমরা ত্বরণ নিয়ে নিয়েছি, অর্থাৎ সময়ের সাথে কিন্তু বস্তুর বেগ বাড়ছে, তবেই তো প্লাস সাইন এসছে। যদি রিটার্ডেশন হয়, মানে যদি সময়ের সাথে যদি ভেলোসিটিটা কমে, ঋণাত্মক ত্বরণ এইভাবে মনে রাখলেও হয়, মন্দন বা ঋণাত্মক ত্বরণ, তখন কিন্তু এইটা হয়ে যাবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। মানে ইউ থেকে শুরু করেছিল, আস্তে মানে আমরা যখন স্টাডি শুরু করেছিলাম তখন ইউতে ছিল, আস্তে আস্তে সময়ের সাথে বেগ কমেছে। এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে রিটার্ডেশনের ক্ষেত্রে এটা হয়। তো ঋণাত্মক ত্বরণ মনে রাখলেও সুবিধে, যেটা আস্তে আস্তে স্লো হচ্ছে বা আস্তে আস্তে থামার দিকে এগোচ্ছে, এইভাবেও মনে রাখা যেতে পারে।